সুইজারল্যান্ডের ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতির দাবি করেছে দুপক্ষ। এরই মধ্যে জব্দ থাকা $1,200 কোটি ছাড় এবং ইরানের তেল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা তুলে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে ইরানে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা পরিদর্শন এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে বলে জানিয়েছেন বাঘের গালিবাফ। এছাড়াও লেবাননে সংঘাত বন্ধে নতুন দফার আলোচনাও প্রস্তুতি চলছে। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সুইজারল্যান্ডে কূটনৈতিক তৎপরতায় নতুন গতি এসেছে। টানা 18 ঘন্টার আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছে। আলোচনায় অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ দুদেশের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের পর ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে জব্দ থাকা প্রায় $1,200 কোটি ছাড়ের বিষয়ে চুক্তি হয়েছে। গালিবাফ আরও বলেন, লেবাননের সংঘাত বন্ধে অব্যাহত থাকবে ইরানের প্রচেষ্টা। মার্কিন ট্রেজারি বিভাগ আগস্টের 1 তারিখ পর্যন্ত ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের প্রবেশের বিষয়ে তেহরানের সম্মতির পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানে যাবার প্রস্তুতি নিচ্ছেন। তবে নতুন কোনো অঙ্গীকার করার কথা অস্বীকার করেছে তেহরান। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন জেডি ভেন্স। তিনি জানিয়েছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দুদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আন্তর্জাতিক পরিদর্শন এবং অন্যান্য বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আরও ইতিবাচক ফল পাওয়া যাবে। ফিরিয়ে দেয়া সম্পদের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি করতে হবে তেহরানকে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরান যদি চুক্তি লঙ্ঘন করে তবে যা করার প্রয়োজন তাই করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। তাদের দাবি, মার্কিন কৃষিপণ্য কিনতে বাধ্য নয় তেহরান। ইরান যদি তাদের চুক্তি মেনে না চলে তাহলে আমার যা করার প্রয়োজন আমি তাই করব। এই অর্থ দিয়ে ইরানকে কেবল যুক্তরাষ্ট্রের কাছ থেকেই খাদ্য কিনতে হবে। অবমুক্ত হওয়া ওই সমস্ত অর্থ খাদ্য কেনার মাধ্যমে আমাদের কাছেই ফিরে আসবে। তাই আমরা যে অর্থ ছাড় দিয়েছি তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের পকেটেই যাবে। হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে ভুল বোঝাবুঝি নিরসনে একটি সরাসরি হটলাইন স্থাপনে সম্মত হয়েছে ইরান। একই সঙ্গে প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধে মঙ্গলবার থেকে নতুন দফার আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করে যাচ্ছে ইসরায়েল। আরাফাত ইসলাম, ৭১। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার মধ্যে সামনে আসছে যুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য। হাজার হাজার কোটি ডলারের সামরিক ব্যয়, জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ ও রাজনৈতিক অস্থিতি সব মিলিয়ে ইরান যুদ্ধের পূর্ণাঙ্গ হিসেব এখন পর্যালোচনায়। যদিও ইরানের সাথে 100 দিনেরও বেশি সংঘাতে আমেরিকার বিজয় হিসেবে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন চৈতি সারোয়ার। ইরানের সাথে সংঘাত নিরসনের আলোচনা চললেও যুদ্ধের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে আমেরিকার কৌশলগত বিজয় হিসেবে উল্লেখ করছেন। তার দাবি, ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা গেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারও স্থিতিশীলতার দিকে যাচ্ছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। প্রাথমিক হিসাব অনুযায়ী সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় $40 বিলিয়ন। এর মধ্যে প্রায় $26 বিলিয়ন ব্যয় হয়েছে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে। উচ্চ প্রযুক্তি ও দূরপাল্লার অস্ত্রের ব্যাপক ব্যবহারে চাপ তৈরি হয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারেও। এই চাপ সামাল দিতে যুদ্ধ চলাকালেই প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে সংঘাতের সবচেয়ে বড় প্রভাব দেখা গেছে জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম দীর্ঘ সময় $4 ওপরে অবস্থান করে, আর ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যার প্রভাব পড়ে কৃষি, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায়।
এর ফলে আবারও ঊর্ধ্বমুখী হয় মূল্যস্ফীতি। একই সময়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতও নেমে এসেছে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। রাজনৈতিক অঙ্গনে চাপও স্পষ্ট। যুদ্ধ শেষের ঘোষণা দিলেও অর্থনীতি ও যুদ্ধ ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুদ্ধের হিসাব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, লেখা থাকে অর্থনীতি, বাজার এবং মানুষের দৈনন্দিন জীবনের ব্যালেন্স শিটেও, যার অভিঘাত বহন করতে হচ্ছে বৈশ্বিক বাজার ও নীতি নির্ধারকদের। চৈতি সরওয়ার, ৭১। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেও এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তির তোয়াক্কা না করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে কোনো চুক্তির অংশ না হলেও পুরো সমঝোতাকে ব্যর্থ করে দিতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। প্রায় 4 মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত চলছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার অবসান ঘটাতে গত বুধবার একটি সমঝোতা স্মারকে সই করেছে ওয়াশিংটন ও তেহরান। তবে এই চুক্তিতে অংশ নেয়নি ইসরায়েল। এর মধ্যেই নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে এই চুক্তির শর্ত মানতে বাধ্য নন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ঘোষণা দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকাল পর্যন্ত ইসরায়েলি বাহিনী থাকবে। অন্যদিকে ইরান বলছে, লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধ না হলে এই চুক্তির কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে মাসের পর মাস আলোচনার পর সই হওয়া চুক্তিটি এখন বড় পরীক্ষার মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনেও। এক সময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর অনমনীয় অবস্থানের পেছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থতা, দুর্নীতি মামলা এবং আসন্ন নির্বাচনের চাপ তাকে কঠিন অবস্থানে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন রাজনীতিতে শক্তিশালী ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাবেই নেতানিয়াহুকে অবস্থান বদলাতে বাধ্য করতে পারছে না ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুকে প্রকাশ্যে চুক্তি প্রত্যাখ্যান করতে হবে না। দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকলেই নতুন করে উত্তেজনা বাড়তে পারে। আর যদি ইরান মনে করে ওয়াশিংটন তার মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে ব্যর্থ, তাহলে তারাও চুক্তি থেকে সরে আসতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাত চলাকালীন বন্ধ হয়ে যাওয়া কাতারের একটি গ্যাস কারখানা পুনরায় চালু করার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনায় বাংলাদেশি সহ আহত হয়েছে আরও কমপক্ষে 66 জন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। তবে বিস্ফোরণের এই ঘটনার পরও বিশ্ববাজারে জ্বালানি রপ্তানি ব্যাহত হবে না বলে আশ্বস্ত করেছে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে জ্বালানি মন্ত্রী আল কাবি বলেছেন, নিহত ব্যক্তিরা ভারত ও পাকিস্তানের নাগরিক। আহত সবাইকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। প্রাথমিক তদন্তে বিস্ফোরণের এই ঘটনা একটি দুর্ঘটনা ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। এটি কোনো নাশকতা কিংবা বৈরী কর্মকাণ্ডের ফল নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর এখন কে হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে নানা জল্পনা। 2 বছরের মাথায় স্টারমারের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম। এ দৌড়ে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েলস স্ট্রিটিং এর এবং সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের নামও। দেওয়ান মুবেশিরা হোসেনের রিপোর্টে বিস্তারিত। আবারও ব্রিটেনের রাজনীতিতে বড় ধাক্কা। মাত্র 2 বছরের মাথায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন কিয়ার স্টারমার। আর এরপর থেকেই তার স্থলাভিষিক্ত করতে যাচ্ছেন কে তা নিয়ে চলছে সব স্তরের মানুষের মধ্যে আলোচনা। নানা সমীকরণ মেলাতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্টারমারের পর লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে রয়েছেন 3 মুখ। সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী হলেন অ্যান্ড্রি বার্নহ্যাম। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা 56 বছর বয়সী এই রাজনীতিককে ব্রিটেনের অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে দেখা হয়। 3 বারের নির্বাচিত মেয়র বার্নহ্যাম স্থানীয় সরকার পরিচালনায় নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তার ম্যানচেস্টার মডেলে জনসেবা, স্থানীয় নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সমর্থকদের দাবি, জাতীয় পর্যায়েও তিনি লেবার পার্টিকে নতুন করে
দিক নির্দেশনা দিতে পারবেন। তবে প্রধানমন্ত্রী হলে তাকে ব্রিটেনের দুর্বল অর্থনীতি, ঋণের চাপ এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নেতৃত্বের দৌড়ে আরেক গুরুত্বপূর্ণ নাম ওয়েস্ট স্ট্রিটিং। 43 বছর বয়সী রাজনীতিক ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। স্ট্রিটিংকে লেবারের মধ্যপন্থী ও আধুনিক ধারার নেতা হিসেবে দেখা হয়। তিনি দলের প্রভাবশালী বক্তা হিসেবে পরিচিত। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS কে আধুনিক করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি। তার সমর্থকদের মতে তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা এবং যোগাযোগ দক্ষতা তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে আসতে পারেন এমন সম্ভাব্য তালিকায় আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারো। তিনি দলে শ্রমিক ভিত্তিক রাজনীতির প্রতিনিধিত্ব করেন। সাধারণ পরিবারে জন্ম নেওয়া রেনার ট্রেড ইউনিয়ন রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে এসেছেন। স্টারমার সরকারের সময় আবাসন সংস্কার, শ্রমিক অধিকার এবং ন্যূনতম মজুরি বাড়ানোর মতো নীতিতে তার ভূমিকা ছিল। তার সরাসরি বক্তব্যের ধরন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তাকে জনপ্রিয় করেছে। স্টারমারের পর লেবারের নতুন নেতা যেই হন, তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দলের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনা এবং ব্রিটেনের অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। গত এক দশকে যুক্তরাজ্যের রাজনীতি অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে গেছে। 2016 সালে ব্রেক্সিট গণভোটের পর থেকে দেশটি দেখছে একের পর এক নেতৃত্ব পরিবর্তন। দীর্ঘদিন স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার জন্য পরিচিত ব্রিটেনের মাত্র এক দশকে 6 জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। কী কারণে বারবার বদলেছে দেশের নেতৃত্ব, বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বহুল পরিচিত কালো রঙের দরজার সামনে যে বিখ্যাত বিড়ালটি দেখা যাচ্ছে তার নাম ল্যারি। ক্যামেরন থেকে শুরু করে কিয়ার স্টারমার পর্যন্ত মোট 6 জন প্রধানমন্ত্রীর শাসনামল দেখেছে ল্যারি। এত পরিবর্তনের মাঝেও ল্যারি টিকে গেলেও আসুন জেনে নেওয়া যাক এত ঘন ঘন ব্রিটিশ নেতৃত্ব পরিবর্তনের পেছনে কি ছিল কারণ। 2010 সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন 2016 সালে ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু গণভোটে ব্রিটিশ জনগণ ইইউর ত্যাগের পক্ষে রায় দিলে রাজনৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ক্যামেরনের উত্তরসূরি হন থেরেসা মে। তিনি ব্রেক্সিট কার্যকর করার দায়িত্ব নিলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা তার চুক্তি বারবার ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা এবং নিজ দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে 2019 সালে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর প্রধানমন্ত্রী হন বরিস জনসন। পরিচিত ছক ভাঙা রাজনীতিবিদ জনসনকে করোনা ভাইরাস মহামারী এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের চূড়ান্ত বিদায়ের মতো পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল। কিন্তু একের পর এক কেলেঙ্কারিতে দুর্বল হয়ে পড়া জনসন শেষ পর্যন্ত মন্ত্রী ও উপদেষ্টাদের গণপদত্যাগের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। জনসনের পর ক্ষমতায় আসেন লিজ ট্রাস। বিপর্যয়কর ছাড়ের মিনি বাজেট পেশ করে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ট্রাস মাত্র 49 দিন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত। ট্রাসের বিদায়ের পর কনজারভেটিভ পার্টির নেতা হয়ে প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সংকট, স্বাস্থ্যসেবা খাতের চাপ এবং কনজারভেটিভ সরকারের প্রতি জন অসন্তোষ কাটিয়ে উঠতে পারেননি। 2024 সালের সাধারণ নির্বাচনে তার দল বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে এবং নির্বাচনে হেরে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। সেই নির্বাচনে বিশাল জয় পেয়ে ক্ষমতায় আসেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কিন্তু 2 বছরের কম সময়ের মধ্যে তাকেও বিদায়ের ঘোষণা দিতে হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাজ্যের মেকারফিল্ড আসনের নতুন এমপি হিসেবে শপথ নিয়েছেন অ্যান্ডি বারহাম। সোমবার কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রী ও লেবার নেতার পদ থেকে পদত্যাগের কয়েক ঘন্টা পরে হাউস অব কমন্সে শপথ নেন তিনি। বারহামে একমাত্র আইন প্রণেতা যিনি স্টারমারের পদত্যাগের পর তাকে স্থলাভিষিক্ত করার দৌড়ে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার পার্লামেন্টের উপনির্বাচনে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে প্রার্থীকে প্রায় ৯,০০০ ভোটে হারিয়ে মেকারফিল্ড আসনে জয় পান তিনি। আর এই জয় লেবার এমপিদের মধ্যে নতুন আশা তৈরি করেছে। স্টারমারের নেতৃত্বে সমর্থন হারানো দলকে বারহাম আবার শক্তিশালী যোগাযোগ দক্ষতা নিয়ে ঘুরে দাঁড়াতে
পারবেন বলে মনে করছেন অনেকেই। টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত 2 দিনে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বর্দেওয়াক্সে রবি এবং সোমবার তাপমাত্রা পৌঁছেছিল 41.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় হিটস্ট্রোকে শহরটিতে মোট 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কার্পুস্টাসে গরমে গাড়ির ভেতর আটকা পড়ে মৃত্যু হয়েছে 2 এবং 4 বছর বয়সী 2 জন শিশুর। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে। একই সাথে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও তাপপ্রবাহের সময় যানবাহনের ভেতরে কাউকে ফেলে না রাখার বিষয়ে সতর্কতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া গরমের কারণে স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের সময়সূচিও পরিবর্তনে এনেছিল ফ্রান্স। ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি কোচিং সেন্টারে আগুনে অন্তত 15 জন নিহত হয়েছে। এ সময় ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন এবং প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে লাফিয়ে নামেন। প্রায় 1 ঘন্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মানেজিং এলাকায় অবস্থিত 3 তলা ভবনের উপর আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে 15টি মরদেহ উদ্ধার করা হয়। ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি অন্যান্য দোকানও ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি ভাঙা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। তিনি কার্নিশ ধরে ঝুলে থাকতে ব্যর্থ হয়ে নিচে পড়ে যান। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও কিছু খবর এবং বিশ্লেষণে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।